নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আমি অনিকেত আপনাদের সঙ্গে। আমাদের আজকের গল্প একটি ইংরেজি গল্পের অনুবাদ। মূল গল্পের নাম অ্যাক্রস দ্য মোরস, লেখক উইলিয়াম ফ্রায়ার হার্ভে। গল্পটির সৃষ্টিশীল ভাষান্তর করেছেন উদয়ন গৌতম। আজকের গল্প তেপান্তরের চক্করে। ব্যাপারটা বেশ দুর্ভাগ্যজনক বলতে হবে। পেগির দেহের তাপমাত্রা 100 ছুঁই, পেটে ভীষণ ব্যথা। এই ব্যথা যে অ্যাপেন্ডিসাইটিস ছাড়া কিছু নয় মিসেস ওয়ার্কিংটন বিলক্ষণ জানেন, কিন্তু এমন কেউ নেই যাকে ডাক্তার ডাকতে পাঠানো যায়। শখের গাড়িটা নিয়ে জেমি তার স্বামীর সঙ্গে দেখা করতে গেছে। তার স্বামী সপ্তাহখানেকের জন্য ছুটিতে এসেছেন। ওদিকে অ্যাডলফের হাতে লেডি এভার উদ্দেশ্যে একটা চিঠি দিয়ে তাকে এভার শ্যামেদের বাড়িতে পাঠানো হয়েছে। রাধুনিটারও এখন হাঁটার ক্ষমতা নেই, আর প্রত্যাশিতভাবে কেটের ওপর ভরসা করা যায় না। থাকার মধ্যে অন্ধের যষ্টি গভর্নেস মিস ক্রেগ। মিসেস ওয়ার্কিংটন ব্যানক্রফট গভর্নেসকে ঘরে ঢুকতে দেখে বললেন, দেখতেই পাচ্ছ পেগির দশা ভালো নয়, তার উপর হাতের কাছে কেউ নেই যাকে ডাক্তার ডাকতে পাঠাতে পারে। মিসেস ব্যানক্রফট মাইনে করা লোকেদের সাথে কড়া গলায় কথা বলতে পছন্দ করেন, তা না হলে তার বিশ্বাস যে তারা মাথায় চড়ে বসে। তিনি বলতে থাকলেন, আমি শুনেছি টেবিটের খামার বাড়িতে লিভারপুলের কোনো ডাক্তার এসে উঠেছেন। যদিও ঠিক জানা নেই, কিন্তু একবার চান্স নেওয়া যেতে পারে যদি তাকে পাওয়া যায়, কারণ ডাক্তারবাবু বোধহয় ছুটির মধ্যে কিছু রোজগারের সুযোগ হারাতে চাইবেন না। অন্য সময় আমি 4 মাইল রাস্তা হেঁটে যেতে বলতাম না, কিন্তু তুমি জানো আমি অ্যাপেন্ডিসাইটিসকে ভীষণ ভয় করি। মিস ক্রেগ নিরুৎসাহী গলায় উত্তর দিল, তেমন হলে যেতে তো হবেই, কিন্তু আমি রাস্তা চিনি না। শোনো, যে করে হোক যেতেই হবে। মিসেস ব্যানক্রফট মিস ক্রেগের অনিচ্ছাকে উড়িয়ে দিলেন। বড় মাঠ বরাবর মাইল 2 সোজা গেলে রোডম্যানস ক্রস, বাঁহাতে ঘুরে পাথুরে রাস্তাটা ধরবে। লার্চের জঙ্গলের গা ঘেঁষে টেবিটের খামার বাড়িটা নজরে পড়বে। তোমার সাথে পন্টিফকে নিয়ে যেও। মিস ক্রেগ উঠে দাঁড়ালো। মিস ক্রেগের জুতো জোড়া কিচেনে শুকোতে দেওয়া ছিল। তাকে ঢুকতে দেখেই রাধুনী চাপা গলায় বলল, মিস ব্যানক্রফট ঠিক কথাই বলেন, তবে পেগির জন্য বড় মাঠ পেরিয়ে ডাক্তার ডাকতে যাওয়াটা বোধহয় ঠিক হবে না। ডাক্তার ডাকলেই যে পেগি একদম সুস্থ হয়ে যাবে তা মোটেই নয়। সব বাচ্চাদেরই এমন ধারা অসুখ একটু আধটু হয়। বড় মাঠ পেরিয়ে যেতে ভয়ের কি আছে আমি বুঝি না। মিস ক্রেগ জুতোর ফিতে বাঁধতে বাঁধতে উত্তর দিল, তুমি ভূতপ্রেত মানো, আমি মানি না, ব্যাস চুকে গেল। ভয়ের কি আছে তা আমিও ঠিক বলতে পারবো না বাপু, তবে আমি ঝুঁকি নিতে নারাজ। তুমি ভয় পেও না, এখন বোধহয় তেনারা ততটা রেগে যান না। রগচটা ভূতের প্রকৃতি কল্পনা করতে গিয়ে মিস ক্রেগের একটু হাসি পেল, কিন্তু একটা খচখচানি মনের কোনায় রয়েই গেল। মিস ক্রেগ আদতে ভীতু প্রকৃতির। বিত্তবানের ড্রয়িং রুমে যাকে রূপকথার গল্প বলে, চাকরদের মজলিসি আড্ডায় সেগুলো সব সত্যি বলে মনে হয়। এরকম ভুরি ভুরি ভয়ের গল্প শুনে সে বড় হয়েছে। রোডম্যানস ক্রসের নাম শোনা মাত্রই সে কেঁপে উঠেছিল। সেখানেই একটা বীভৎস হত্যাকাণ্ড ঘটেছিল। পুরো ঘটনা তার মনে নেই, কিন্তু এই তেপান্তরের নামটা তার মনে আছে। প্রথম বিপদটা ঘটতে সময় লাগলো না। পন্টিফ কুকুরটা একটু দেরিতে বুঝলো যে সে আজ গভর্নেস মিস ক্রেগের সঙ্গী। তারপর থেকে তার হাবভাব দেখে বোঝা গেল সে মিস ক্রেগের তোয়াক্কা করে না। এর সাথে সমস্যা বাড়ালো বৃষ্টি। বড় ফোঁটায় নয়, একটানা ঝিরিঝিরে বৃষ্টি অনেক দূরের বড় মাঠটার জলছবিকে আরো খানিক ঘোলাটে ভাব যোগ করে ফেলল। টেবিটের খামার বাড়িতে হতাশা ও স্বস্তি দুই পাওয়া গেল। হতাশা কারণ ডাক্তারবাবু আগের দিনই লিভারপুলে ফিরে গিয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো টেবিট গিন্নি মিস ক্রেগকে কেক ও গরম পানীয় দিয়ে আপ্যায়ন করলেন। শুধু তাই নয়, নিজের ছেলেকে দিয়ে মিস ক্রেগকে একটু এগিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। টেবিটদের ছেলেটি স্বল্পবাক হলেও
তার সঙ্গ কতটা গুরুত্বপূর্ণ ছিল শেষ দরজার পর ছেলেটি ফিরে যাওয়া মাত্র মিস ক্রেগ তা বুঝতে পারল। ক্লান্ত পায়ে সে পথ হাঁটছিল। তেপান্তরের বড় মাঠের দুর্নাম আর ভুতুরে গল্পগুলো তার মাথায় ঘুরপাক খেতে শুরু করলো। হঠাৎ পিছনে পায়ের শব্দ পাওয়া যায়। কয়েক মুহূর্ত পরে এক ভদ্রলোক অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলেন। মিস ক্রেগ একটু স্বস্তি পেল, কারণ আগন্তুক একজন ধর্মযাজক। একটা হাত তুলে স্মিত হেসে তিনি বললেন, মনে হয় আমরা একই পথের পথিক। আপনাকে সঙ্গ দিতে পারলে আমি খুশি হব। মিস ক্রেগ হেসে বলল, অনেক ধন্যবাদ। রাতে এই জায়গাটা বড় অদ্ভুত মনে হয়। আর ছোটবেলা থেকে এই বড় তেপান্তরে মাঠ নিয়ে এত ভূত প্রেতের গল্প শুনে ফেলেছি যে এখন তার ভয়েই প্রায় আধমরা হয়ে গিয়েছিলাম। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, ভদ্রলোক উত্তর দিলেন, বিশেষ করে এরকম দুর্যোগের রাতে। আগে আমারও একই রকম মনে হতো। কাজের সূত্রে আমাকেও রাতের পর রাত এই বড় তেপান্তরের মাঠ পেরিয়ে এমন সব খামার বাড়িতে যেতে হয়েছে, দিনের বেলাও সেখানে যেতে অনেকের দম বন্ধ হয়ে আসবে। মিস ক্রেগ উৎসুক গলায় জিজ্ঞাসা করল, আপনার চোখে অদ্ভুত কিছু ধরা পড়েনি? মানে অলৌকিক কিছু? কিছু দেখেছি একথা হলপ করে বলতে পারি না ঠিকই, কিন্তু বছর 11 আগে একটা অভিজ্ঞতা হয়েছিল। বলতে গেলে সেই অভিজ্ঞতাই আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। মনে হচ্ছে আপনার মানসিক দশা আমার সেই বয়সের মতোই। তাহলে গল্পটা বলেই ফেলি। সময়টা ছিল সেপ্টেম্বরের শেষ দিক। আমি ওয়েস্টার্ন ডেলের দিকে এক মৃতপ্রায় বৃদ্ধাকে দেখতে গেছি। কাজ শেষে সবেমাত্র বাড়ির পথ ধরব, এমন সময় খবর পেলাম সেদিনই আমার এক সহকর্মী ধর্মযাজক অসুস্থ হয়ে পড়েছেন। সেখানে যেতেই হবে। মনে আছে সন্ধ্যা 7টা নাগাদ একজন কৃষক পথ দেখিয়ে এই বড় মাঠে এনে আবার গ্রামে ফিরে গেল। একটু আগে সূর্যাস্তের দৃশ্য বড়ই মনোরম। দেখে মনে হচ্ছিল স্বর্গের ঘোড়া উপুর করে কেউ গোলাপি আভা মাখা সাদা সাদা মেঘের কুচি আকাশে ছড়িয়ে দিয়েছে। কিন্তু রাতের ছবিটা দাঁড়ালো ঠিক বিপরীত। গোটা আকাশ জুড়ে ফ্যাকাশে বিবর্ণ ভাব। এক কোণে শুধু সূর্যাস্তের ফেলে যাওয়া একটা কমলা দাগ। প্রতি মুহূর্তেই মনের জোর কমে আসছিল, পা টনটন করছিল। পরিবেশের বদল মনে কতটা প্রভাব ফেলে দেখুন। সন্ধেটা ছিল ঝকঝকে প্রাণোচ্ছল। এদিকে রাত্রি ঘোষণা করলো শরতের শেষ আসন্ন। শুকনো শীতকাল ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি আবার শুরু করলেন। ক্লান্তি একঘেয়েমির সাথে আরো একটা অনুভূতি লক্ষ্য করলাম নিজের মধ্যে, ভয়ের অনুভূতি। কিসের ভয় জানি না, কেন ভয় জানি না, কিন্তু একটা গা শিরশিরানি টের পাচ্ছিলাম। আমার দুদিকেই দিগন্ত জোড়া বড় তেপান্তরের মাঠ। ঢিল ছোড়া দূরত্বে কয়েক গাছি সবুজ ঘাসের দল লাইন করে আমার সাথেই চলছে। শেষ আধ ঘন্টা ধরে কানে একটা শব্দ আসছিল, একটা অস্পষ্ট জড়ানো গোঙানির স্বর, ফিরে যা ফিরে যা ফিরে যা। কিন্তু শরীর আর মন এতটাই ক্লান্ত ছিল যে সেই আওয়াজ শুনেও কিছু করার ক্ষমতা ছিল না। কোটের বোতাম টাইট করে এঁটে নিয়ে আমি আসছে রবিবারে সারমন ভাবতে থাকলাম। হোলি বাইবেলের প্রথম চ্যাপ্টার ভাবতে ভাবতে সেই লাইনটা মলে, And the Lord said unto Satan, Behold, all that he hath is in thy power. আমি অনেক সময় দাবা খেলার রূপক আমার গল্পে ব্যবহার করি। গড ও ডেভিল দুই খেলোয়াড়, আমরা তার কোনো এক পক্ষ সমর্থন করি। কিন্তু বিশ্বাস করুন ঠিক সেই রাত্রে আমি বুঝলাম আমি সেই দাবা খেলার একটা বোড়ে মাত্র। এক লহমায় আমাকে ঝেড়ে ফেলা যায়। সেই ধর্মযাজক হাঁপাতে শুরু করলেন, তার মুখ লাল হয়ে উঠেছে। দম নিয়ে আবার বলতে শুরু করলেন, এখন যেখানে আছি 11 বছর আগের সেই রাতেও ঠিক এইখানে এই ডোবাটার কাছে আসতেই কোথা থেকে একজন লোক আচমকা এক লাফে সামনে এসে দাঁড়ালো। জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছেন ধর্মাবতার? কথার ধরনেই বুঝলাম এ তল্লাটের লোক নয়। এ সময় এরকম একদল ভব ঘুরে দেখা যায়।
দক্ষিণ থেকে তারা উত্তরের দিকে হেঁটে যায় কিছু বিক্রি বাটার সন্ধানে। আমি তাকে আমার গন্তব্য জানালাম। যদি অনুমতি করেন একসাথেই যাই হুজুর, লোকটা অনুরোধ করলো। রাতের জমাট অন্ধকারে লোকটার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু যেটুকু বুঝলাম ওর মুখটা কর্কশ, খানিকটা নিষ্ঠুর গোছের, আর তার দৌরাত্ম্য শুরু হলো একটু পরেই। আমি আন্দাজ করেছিলাম লোকটা মাইলের পর মাইল হেঁটেছে, সারাদিনে খুদকুড়ো ছাড়া পেটে কিছু পড়েনি, তাই এই দশায় মরিয়া হওয়া অস্বাভাবিক কিছু না। যা আছে দিয়ে দিন কর্তা। লোকটার এক হাতে একটা বড় ছোরা ঝিকিয়ে উঠল, অন্য হাতে কাঁটা ঝোপ থেকে ভেঙে নেওয়া একটা ডাল। ধর্মযাজক হঠাৎ থেমে গেলেন। সামনে কি আপনাদের বাড়ির আলো দেখা যাচ্ছে? যা ভেবেছিলাম তার আগেই চলে এসেছি দেখছি, কিন্তু গল্পটা আমার শেষ করতে হবে। আমার মনে হয় গল্পটা শেষ করা উচিত। আপনি 2 মিনিট ছুটলেই বাড়িতে পৌঁছে যাবেন, এবং তার সাথে আমি চাই না এরপর এই বড় তেপান্তরের মাঠ পেরোতে আপনার আর কোনোদিন ভয় লাগুক। গল্পটা শুনুন। লোকটার কথার ধরনে মনে হচ্ছিল কোথাও যেন আমারই চিন্তার প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছি। কেন জানি না ওর হুমকির স্বরে একটা দুঃখ চাপা দেওয়া আছে বলে মনে হচ্ছে। লোকটা আমাকে কটা বাজে জিজ্ঞাসা করলো। আমি বললাম 9টা বাজতে এখনো 5 মিনিট বাকি আছে। ঘড়িটা পকেটে ঢোকাতে ঢোকাতে ওর মুখের দিকে চোখ পড়ল। দাঁতে দাঁত কষে চাপা, চোখ দুটো ধকধক করে জ্বলছে। আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। ভদ্রলোক আবার দম নিলেন। 1 সেকেন্ড কতটা লম্বা সময় ভেবে দেখেছেন কখনো? 1 সেকেন্ডেরও কম সময় আমি ওর মুখোমুখি দাঁড়িয়েছিলাম। আচমকা ওর ছোড়া ঝলসে উঠল। শিরদাঁড়া দিয়ে একটা বিদ্যুৎ চমক ছাড়া আর কিছু বোধ করিনি। মিনিট খানেক শুয়ে ওই বাড়িটার আলোগুলো দেখছিলাম। আলোগুলো ক্রমশ বড় হতে হতে স্বর্গের বাতির সাথে মিলেমিশে এক হয়ে গিয়েছিল বোধহয়। এর থেকে আরামে ব্যথাহীন মৃত্যু বোধহয় আর হয় না। মিস ক্রেগ শিউরে উঠে তাকালো ওনার দিকে। কেউ নেই, সে একা। বড় মাঠে, তেপান্তরের মাঠে সে একদম একা। যত জোরে পারা যায় ছুটে বাড়িতে ঢুকতে ঢুকতে ঘড়ির ঘন্টা কানে এলো মিস ক্রেগের। রাত ঠিক 9টা।